দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপির স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ হঠাৎ চলে গেলেন স্বাস্থ্য ভবনে, ওই ধর্নাস্থলের সামনে যেখানে চিকিৎসকরা ধর্নায় বসে রয়েছে। সেখানকার ছবিও আপনাদেরকে ঘন ঘনই দেখাতে থাকবো, তার কারণ চিকিৎসকরা কালীঘাটে যাচ্ছেন আগের দিনের মতোই। 34 বা 35 যে সংখ্যায় গিয়েছিলেন সেই সংখ্যাতেই যাচ্ছেন। অতএব তাদের বাসে করে যাওয়া, কালীঘাটে পৌঁছানোর সব ছবি ঠিক আগের দিন যেভাবে নবান্নে যাওয়ার সব ছবি সবার আগে আপনারা রিপাবলিক বাংলায় পেয়েছেন। সব খবরও সব তথ্য সেগুলো পেতে থাকবেন। কিন্তু এই ঘটনার সূত্রপাত যেখান থেকে, আজ সকালে হঠাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নাস্থলে চলে যাওয়া, তারপর তিনি যা করলেন বলা ভালো, যা বললেন তাকে এক কথায় আমি দুটো ভাগে না আসলে 3টে ভাগে সাজিয়েছি। প্রথম দুটো ভাগ নিয়ে আগে কথা বলি। আমার শুরুতেই মনে হয়েছিল মুখ্যমন্ত্রী তার বক্তব্য শেষ করার পরেই কিছু সংলাপ আর কিছু প্রলাপ। চিকিৎসকরা কি পেয়েছেন আমি জানি না, আমি আমার সাংবাদিকের দৃষ্টিতে বলছি। কিছু সংলাপ, কিছু প্রলাপ। প্রথমেই আসি সংলাপের কথা। মুখ্যমন্ত্রীর সংলাপমূলক বক্তব্য আপনাদের জন্য আরও একবার রিক্যাপ। অ্যাজ এ চিফ মিনিস্টার আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী। কাল সারা রাত ঝড় জল হয়েছে, আপনারা যখন কষ্ট পেয়েছেন আমিও সারা রাত ঘুমোতে পারিনি। আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাইনি, কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আপনাদের জন্য আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। 14ই আগস্ট 2024, মাসখানেক আগে, আজ 14ই সেপ্টেম্বর, ঠিক এক মাস আগে 14ই আগস্ট রাস্তায় ছিলেন চিকিৎসকরা। আরজিকর হাসপাতালের সামনে সারা কলকাতার সঙ্গে সেদিন রাতের রাজপথ দখলের কর্মসূচি চলছিল। মুখ্যমন্ত্রী শিওর জেগেছিলেন পাহারাদার হিসেবে। ব্যক্তিগতভাবে পাহারাদার মুখ্যমন্ত্রীর প্রয়োজন ছিল না, কিন্তু মুখ্যমন্ত্রী অন্তত মুখ্যমন্ত্রী তার পুলিশকে, তার বাহিনীকে পাহারাদার হিসেবে জাগিয়ে রেখেছিলেন কি? তারা তো দেখলাম কোথা থেকে কি হইয়া গেল, হঠাৎ 7,000 লোক আসিয়া পড়িল। দেখেই টুপটাপ যে যার মতো পিঠ বাঁচাতে ছুট। কমিশনার এসে মিডিয়াকে দোষ দিলেন। পুলিশ ওই মুহূর্তে 7,000 মব, পুলিশের ভাষায় দেখে নাকি প্রচণ্ড ঘাবড়ে গিয়ে বা ভয় পেয়ে গিয়ে কোথায় কোথায় সব লুকিয়ে পড়লো। আরজিকর হাসপাতালটা স্রেফ ভেঙে চুরে দিয়ে গেল মুখ্যমন্ত্রীর দলের পোষিত হারমাদরা। এমনটাই মনে করছেন সেদিন হাসপাতালে উপস্থিত জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসক, রাতের রাজপথ দখলের আন্দোলনে অংশগ্রহণকারী প্রত্যেকটি মানুষ এবং এই মুহূর্তে রাজ্যের সব মানুষ। তাহলে এই ছিল সংলাপ। এবার কিছু প্রলাপমূলক, শুনলে বুঝবেন কেন। মুখ্যমন্ত্রী: আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। আমি বলতে পারি আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না। আমি একা সরকার চালাই না, আমার সাথে একটা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ সবাই আছেন। আমি আপনাদের বলতে চাই, আপনাদের ডিমান্ডগুলো আমি ভাববো, আমি চিন্তা করব। আমি এসেছি তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়। আপনাদের কাছে আসা মানে নিজেকে ছোট করা নয়, আসলে বড় করা। আমি তাই এসেছি। আর কি বলেছেন মুখ্যমন্ত্রী? তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নাকি আসেননি, তিনি দিদি হিসেবে এসেছেন। আচ্ছা, কাদের কাছে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়? যাদের পিছনে রাজনীতি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটা রাজনীতি করেন। তার দলের, তার সরকারের বসানো প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই চিকিৎসকদের মধ্যে 2 দিন আগে রাজনীতি দেখতে পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মুখ্যমন্ত্রী হিসেবে নয়, তিনি দিদি হিসেবে এসেছেন। এই চিকিৎসকরা কি তৃণমূল কংগ্রেস করেন, মানে তৃণমূলের রাজনীতি করেন? এ রাজ্যে যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক, তৃণমূলের রাজনীতি করেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলে ডেকে থাকেন ঠিকই, কিন্তু এই ডাক্তাররা, এই চিকিৎসকরা যারা রাজনৈতিক কারণে নাকি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করতে চাননি চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য অনুযায়ী, তারা কি তৃণমূল করেন?
না হলে তাদের কাছে মুখ্যমন্ত্রী নয় দিদি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আসা, তার এই বক্তব্যটাই আমার কেমন প্রলাপের মতো লেগেছে। প্রলাপ মানে জ্বরের ঘোরেও অনেক সময় মানুষ বা গভীর অসুস্থ হলেও তো মানুষ অনেক সময় প্রলাপ বলে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত ভালো নেই, ক্ষমতার জ্বর তাকে গ্রাস করেছে, অতএব প্রলাপ বকতেই পারে, প্রলাপ বলতেই পারে। মুখ্যমন্ত্রী নয় দিদি হিসেবে নাকি এসছেন। আচ্ছা, যিনি দিদি হিসেবে ডাক্তারদের সামনে এসছেন তিনি ডাক্তারদের প্রশাসনিক 5 দফা দাবি মেটাবেন কি করে? নাকি আগেই নিজের ঘাট থেকে দায়টা সরিয়ে নিলেন, আমি তো দিদি, আমি মুখ্যমন্ত্রী নয়, আপনাদের দাবি মেটানোর কোনো দায় আমার নেই, প্রতিশ্রুতি দিচ্ছি যে ভাবনা চিন্তা করব। কারণ মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিতে পারেন, দিদি সমব্যথী সমসাথী, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় বলছি, হতে পারেন, সেটা তিনি হয়েওছেন, তিনি দাবি করছেন, কিন্তু তিনি সিদ্ধান্ত নিতে পারেন না। তাই তিনি সিদ্ধান্ত না জানিয়েই সিদ্ধান্ত নিতে আরও কিছুটা সময় লাগবে এবং তার জন্য আরও কিছুটা ভাবতে হবে, এটুকু বলে কিন্তু তিনি নিশ্চয়ই ভাববেন, এই প্রতিশ্রুতি দিয়ে তিনি চলে গেছেন। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় বেশি দিন নয়, 1 বছর 7 আগে দলেরই একটি ব্রিগেড সমাবেশ, সম্ভবত ব্রিগেড, অন্য কোনো সমাবেশ হতে পারে, আমার যতটা মনে পড়ছে, প্রতিশ্রুতি শব্দটা নিয়ে ঠিক নিজের মুখে কি বলেছিলেন একবার আপনাদের শুনিয়ে দিই প্লিজ। মুখ্যমন্ত্রীর এই কিছু সংলাপ, কিছু প্রলাপের পর মুখ্যমন্ত্রীর মুখেই প্রতিশ্রুতির আসল চেহারা, প্রতিশ্রুতি মানে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী। প্রতিশ্রুতি আবার কি? প্রতিশ্রুতি কথাটাই ভাওতা। প্রতিশ্রুতি মানেই প্রতারণা, আর প্রতিশ্রুতি মানেই চিট করা, ইংরেজিতে বলে চিটিংবাজ, চিট করা। আমি নয়, মুখ্যমন্ত্রী বলেছেন। এবার এটা হতেই পারে, দিনকাল খুব খারাপ, আজকাল তৃণমূলের প্রাক্তন মুখপাত্ররাও কিছু দিলে সঙ্গে সঙ্গে পুলিশ টেক আপ করছে, সঙ্গে সঙ্গে জেলে ভরছে। এটা এআই জেনারেটেড কিনা পুলিশ অবশ্যই মিলিয়ে নেবেন। আমাকে জেলে ভরবার জন্য উদাত্ত আহ্বান রইল, যদি এটা ফেক হয়, মানে মুখ্যমন্ত্রীর এআই জেনারেটেড ভিডিও হয়। দায়িত্ব নিয়ে বলতে পারি, মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন প্রতিশ্রুতি মানে প্রতারণা, চিট। মুখ্যমন্ত্রী আজকে ডাক্তারদের সঙ্গে প্রতারণা করলেন কিনা আমি জানি না, তিনি প্রতিশ্রুতি দিয়ে গেছেন। এটা 2021 বিধানসভা নির্বাচনের আগে একটি সভায় বলা, আমার পিসিআরের সহকর্মী, আমার প্রডিউসার আমাকে মনে করিয়ে দিলেন, ব্রিগেড 9 সম্ভবত 2021 বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে বলা। এবার সরাসরি আপনাদের সামনে একটা ছবি রাখছি। এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমি আমার পিসিআরকে বলবো, অনুরোধ করব ছবিটা সামনে রাখতে। ঝড় বৃষ্টি মাথায় করেই তারা 35 দিন আন্দোলনে ছিলেন, এই মুহূর্তে মাথায় ছাতা নিয়ে তারা এক এক করে বাসে উঠছেন। স্বাস্থ্য ভবনের সামনে থেকে এই বাস ছাড়বে, আর কিছুক্ষণের মধ্যে যে বাসে তারা সরাসরি চলে যাবেন একেবারে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে, যেখানে বৈঠকের আহ্বানটাকে তারা কিছুটা কৌশল বলে মনে করছেন বলে কিছুক্ষণ আগে নিজেরা বলেছেন যে উনি হয়তো মনে করছেন কালীঘাটে ডাকলে আমরা যাব না। মানে আমি ঠিক বুঝতে পারলাম না চিকিৎসকরা কি সন্দেহ করছেন, মুখ্যমন্ত্রী মন থেকে ডাকছেন না, তারা তো বলছেন মুখ্যমন্ত্রীর এই আশাটাকে তারা অভূতপূর্বভাবে দেখছেন। যাই হোক, কী মনে করছেন তারা বলবেন, বৈঠকের পর আরও খোলসা করে বলতে পারবেন। আপাতত কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। যে বৈঠকে মুখ্যমন্ত্রী তার প্রশাসন 15 জনকে ডেকেছেন, চিকিৎসকরা 35 বা 34 জনই যাচ্ছেন আর ঠিক আগের দিনের সংখ্যায়, এবং ওই 5 দফা দাবি নিয়ে যাচ্ছেন। ভাস্কর আমাদের প্রতিনিধি রয়েছেন। ভাস্কর, কি বলছেন চিকিৎসকরা? লাইভ স্ট্রিমিংয়ের প্রশ্নটা দেখছি তারা এখনো পর্যন্ত কোনো সোজা উত্তর দিচ্ছেন না। তারা কি স্বচ্ছতার প্রশ্ন যেটাকে বলছেন, অর্থাৎ তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কি কথা হলো তার যথাযথ রেকর্ড রাখা, এটার ক্ষেত্রে দ্বিতীয় বা বিকল্প কোনো উপায় ভেবে রেখেছেন লাইভ স্ট্রিমিংয়ের জন্য, বা তার জেদাজেদিতে যাতে বৈঠক ভেস্তে যেতে না পারে তার জন্য? একদমই অনির্বাণ। দেখো, জুনিয়র চিকিৎসকেরা তারা অন্তত এখন এটা ভেবেই অবাক হচ্ছেন যে কোনো প্রশাসনিক ভবনে নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে এবং এই বাসে করেই 30 থেকে 35 জন চিকিৎসক তারা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাবেন। এবং স্বচ্ছতার প্রশ্ন, লাইভ স্ট্রিমিংয়ের দাবি বারংবার জানানো হয়েছিল, কিন্তু যদি লাইভ স্ট্রিমিং করতে না দেওয়া হয় তাহলে প্রয়োজনে গোটা বৈঠকের ভিডিও রেকর্ডিং চিকিৎসকেরা তারা নিজেরাই মোবাইলে করে রাখবেন স্বচ্ছতার প্রশ্নে, এমনটাই কিন্তু সূত্রের খবর। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাস্থ্য ভবনের সামনেই কিন্তু এই বাসে
বাসে করে ইতিমধ্যে চিকিৎসকেরা তারা অনেকেই কিন্তু বাসে উঠেও পড়েছেন। এই বাস সরাসরি যাবে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ক্লোজ ডোর বৈঠকে, অন্তত যদি ক্লোজ ডোর বৈঠক হয় সেখানে যদি কোনোভাবেই ভয় দেখিয়ে হোক কিংবা সমঝোতা করে 2019-এ এনআরএসের পরিবহন কাণ্ডের পরে যেভাবে ঠিক সমঝোতা করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় অন্তত যেমনটা অভিযোগ তুলেছিলেন বিরোধীরা যে চিকিৎসকদের ভয় দেখিয়ে তাদেরকে বদলি সহ আরও নানান হুমকি দিয়ে আন্দোলন প্রত্যাহার করিয়েছিলেন, এবার যাতে সেই বিষয়টার পুনরাবৃত্তি না হয় সেই বিষয়টাও কিন্তু মাথায় রাখছেন চিকিৎসকেরা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে স্বাস্থ্য ভবনের সামনে থেকে বাস চিকিৎসকদের নিয়ে রওনা দেবে। এবং এই বৈঠক মানে কিন্তু আন্দোলন প্রত্যাহার এমনটাও নয়, কিন্তু এই বার্তাটাও কিন্তু দিচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা, কারণ এই বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণামঞ্চে আসার পর তারাও যে আলোচনা করতে আগ্রহী, একেবারেই আমরা দেখতে পাচ্ছি সেই বাস প্রস্তুত ভাস্কর। কিন্তু এই যে চিকিৎসকরা আশঙ্কাটা করছেন পরিবহন কাণ্ডের মতো কিছু ঘটতে দেব না বলে বলছেন, কোথাও যেন তারাও একটা আশ্বাস তাদের সহ আন্দোলনকারীদের তাদের কলিগদের দিয়ে যেতে চাইছেন যে ওখানে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে বা পরিবহন কাণ্ডের মতো করে। আমি বুঝতে পারছি না এটা তারা কেন ভাবছেন। যে মুখ্যমন্ত্রীর আশাকে তারা ভীষণ ভালো একটা জেস্চার, অভূতপূর্ব একটা জেস্চার হিসেবে দেখেছেন, সেই মুখ্যমন্ত্রী নিজের বাসভবনে ডেকে তাদেরকে ভয় দেখাবেন কেন? চিকিৎসকদের মধ্যে এমন আশঙ্কা কেন আসছে? আমি চেষ্টা করব কোনো আন্দোলনরত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে পারলে তার কাছ থেকে এর উত্তরটা নেওয়ার। কিন্তু পরিবহন কাণ্ড হতে দেবো না, অর্থাৎ কিছু ধামাচাপা পড়তে দেবো না, মানে ধামাচাপা পড়ার একটা আশঙ্কাও তাদের মধ্যে রয়েছে। কিন্তু যে কোনো কারণেই হোক তাদেরও কোনো আন্দোলনগত কৌশল নিশ্চয়ই আছে যে তারা কালীঘাটে যাওয়ার এই আহ্বানে সাড়া দিয়েছেন। এবং আপাতত চিকিৎসকের এই বাস যেটা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে আপনাদের চোখের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে একটু একটু করে স্বাস্থ্য ভবন থেকে কালীঘাটের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বাসভবনে, যেখানে সন্ধ্যে ঠিক 6:30 মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি, 6:12 মতো বাজে স্বাস্থ্য ভবনে যেখান থেকে বাস বেরোলো সেখান থেকে কালীঘাটে পৌঁছতে 6:30 কিছু বেশিও বেজে যেতে পারে। তার কারণ ভয়ঙ্কর ঝড় বৃষ্টি চলছে, দুর্যোগের আবহাওয়া রয়েছে, ফলে আরও কিছুটা বাড়তি সময় লাগতে পারে। যাই লাগুক, যে সময় লাগুক, যে ছবি আসুক, দেখতে পাবেন সবার আগে রিপাবলিকে। আপাতত আমি আমার বিতর্কে যাই। আমি শুরুতে বলেছিলাম আপনাদের কিছু সংলাপ এবং কিছু প্রলাপের কথা। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন এক এক করে পরিচয় করে দিয়ে। আমার ঠিক ডান দিকে রয়েছেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, ঠিক বাঁ দিকে শতরূপ ঘোষ, সিপিএম নেতা। শতরূপ, আপনারা নাকি বড়সড় চক্রান্ত করেছেন, ষড়যন্ত্র আপনার কাছ থেকে শোনার আছে। আমার সঙ্গে রয়েছেন নির্মলা মুখোপাধ্যায়, সাংবাদিক, পর্ষিয়ান সাংবাদিক, এবং আমার সঙ্গে নাজির হাসান থাকবেন, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক। নাজির কি আমার সঙ্গে যুক্ত হয়েছেন? এখনো পর্যন্ত যুক্ত হননি, যুক্ত হবেন। নাজিরের কাছ থেকে আমার কিছু বিষয় জানবার আছে। আমি শুরু করি নির্মলবাবু আপনার কাছ থেকে, তারপর আমি জগন্নাথবাবু এবং শতরূপবাবু আপনাদের দুজনের কাছে আসছি। নির্মলবাবু, একদম সংক্ষেপে যদি শুরুতে জিজ্ঞাসা করি আপনার কাছে আমার এই প্রশ্নটা যেটা নিয়ে আমি আজকের ডিবেট করব, আমার আজকের অনির্বাণের অগ্নিবাণ। আমার আজকের প্রশ্ন, আজকের অগ্নিবাণ। পর্বতের কাছে এলেন মমতা, নড়াতে পারলেন কি? বৈঠক শুরু হতে আর কিছুক্ষণ বাকি। চিকিৎসকরা এখনও যে ভাষায়, যে আশঙ্কার কথা বলে গেলেন, নড়াতে পারলেন কি নির্মলবাবু? আসলে অবিশ্বাসের জায়গাটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে, নড়াতে পারবেন বলে আমার মনে হয় না আপনি যেটা বলছেন। কারণ চিকিৎসকরা যে 5 দফা দাবি নিয়ে গেছেন সেটা নিয়ে তারা কথা বলবেন, কিন্তু এই লাইভ স্ট্রিমিং ব্যাপারটা এটা একটা খুব ডাউটের জায়গায় রয়েছে। 24 ঘন্টার মধ্যে যদি তারা ব্যাকআউট করে যান ওই লাইভ স্ট্রিমিং থেকে, তাহলে স্বচ্ছতার যে কথা ওনারা বলছেন পাবলিকের কাছে সেই স্বচ্ছর ব্যাপারটা অস্বচ্ছ হয়ে যেতে পারে। এবার দ্বিতীয় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নয়তো লাইভ স্ট্রিমিং এর, মানে আমি এই চিকিৎসককে বলতে শুনছিলাম, বাইকটা কেটে আসবে আমি শোনাবো, ওনারা বলছিলেন যে এরকম একটা কিছু দেখানোর চেষ্টা হতে পারে সুপ্রিম কোর্টের কাছে, উনি ডাকছেন আমরা যাচ্ছি না, মানে চিকিৎসকরা বলছেন, একটু আগে বলেছেন আমরা সেই জন্য যাচ্ছি, হতে পারে। এবং উনি এমনটা ওরা ধরে ফেলেছেন যে লাইভ স্ট্রিমিংটা এমন একটা কাঁটা কল যে এখানেই বৈঠকটাকে বারবার বলি দেওয়া। দেখুন অনির্বাণবাবু, আপনাকে আমি বলি, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন পলিটিশিয়ান, তার প্রত্যেকটা কথা আপনাকে ভালো করে শুনতে হবে। উনি আজকে সব কিছু বলেছেন, তার সঙ্গে একটা জিনিস জুড়েছেন যে আমার কোনো বন্ধু নেই, আমার কোনো শত্রু নেই। সেটা আমার অদ্ভুত লাগলো, মানে অভয়ার খুনিরা কি ওনার শত্রু নন? হ্যাঁ না, এবার শুনুন, আরও আছে। তারপরে বলেছেন 17 তারিখ সুপ্রিম কোর্ট আছে,
আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক, ঠিক আছে বলেছেন। তারপরে উনি দিদি সেজে গেছেন যেগুলো করার। এইবার প্রশ্নটা হচ্ছে যে কোনো সাংবাদিক যারা ওর সঙ্গে থাকেন, অনেক বড় বড় সাংবাদিক আছে, ঠিক আছে, আমি হয়তো ক্ষুদ্র অতি ক্ষুদ্র, কারণ ওর পাশে থাকতে পারি না, তো যাই হোক, এখন যারা ওর পাশে থাকেন তারা আরো ভালো বুঝবেন। কিন্তু জিনিসটা হচ্ছে দুটো, একটা হচ্ছে স্ট্র্যাটেজি, একটা হচ্ছে সিনসিয়ারিটি, এই দুটো। তার মানে একটা হচ্ছে আন্তরিকতা আর একটা হচ্ছে কৌশল। আমার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের স্ট্যান্ড একেবারেই কৌশল। আপনার কাছে একেবারে কৌশল। কোথাও একটা ফাটা বাঁশে আটকে গিয়েছেন, এই ফাটা বাঁশে যে আটকেছেন এইখান থেকে বেরোতে পারছেন না, এবং বেরোতে না পারার কারণে আজকে ৩৫ দিন আগে যে স্ট্যান্ডটা নেওয়ার ওনার দরকার ছিল, উনি চাটাই পেতে যদি ওদের সঙ্গে সেদিন বসে যেতেন তাহলে আজ জিনিসটা এইখানে গড়াতো না। ২১ জন উকিল দিয়ে সুপ্রিম কোর্টে লড়াই করা, এটা আন্তরিকতা নয়। আজকে উনি দিদি সাজার চেষ্টা করলেও নয়, এটা মানুষ মেনে নেবে না। ওনাকে প্রথমে প্রমাণ করতে হবে, আমি আবার বলছি, ফার্স্ট থিং ১৭ তারিখ রাজ্য সরকারের পক্ষ থেকে কেউ রিপ্রেজেন্ট করবে না সুপ্রিম কোর্টে, ওরা কেস উইথড্র করে নেবেন। ডক্টর সিবাল কোনো কথা বলবেন না, সুমোটো যেরম চলছে সুপ্রিম কোর্ট যা অবজারভেশন দেবে সেটা যদি মেনে নেন তাহলে আমি বুঝবো যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি আন্তরিক। চিকিৎসকদের বাড়িতে ডেকে উনি আন্তরিকতা দেখাচ্ছেন, উনি কোনো অফিসিয়াল জায়গায় ডাকেননি। ওরা যে ৫ দফা দাবি দিয়েছে এটা কোনো অফিসিয়ালি জায়গায় আলোচনা করা উচিত ছিল, উনি না করে বাড়িতে নিয়ে গেলেন, কারণ উনি দিদি সেজেছেন। আপনি বুঝছেন না কেন? পলিটিশিয়ানদের মুখ থাকে, মুখোশ থাকে। আপনি শুরুতে জিজ্ঞাসা বলছিলাম যে প্রলাপের অংশে উনি দিদি হিসেবে বলবো না, প্রলাপ বললে সেটা আবার ডিসক্লেমার দিতে হবে। প্রত্যেকটা পলিটিশিয়ানের একটা মুখ থাকে, একটা মুখোশ থাকে। আপনি আজকে যেটা দেখেছেন, আপনি কি বলছেন? এখানে মুখও আছে, মুখোশও আছে। নির্মলবাবু, প্রলাপ বলতে আপত্তি কোথায়? আমি তো একটু আগে বললাম, মানে কি, দেখুন আমাদের যে এমন আরাধ্য জগন্নাথ দেব, তারও জ্বর হয়, তাকে কোয়ারেন্টাইনে যেতে হয়। শুনুন, রাজনীতিবিদের ক্ষমতার জ্বর হবে না? প্রলাপ বলতে আমি দুদিন আগে নিজে বলেছেন আমি চেয়ার ছেড়ে দিচ্ছি। না, আপনি যেমনি প্রলাপ বলবেন না, প্রলাপ বললেই যেটা হবে সেটা হচ্ছে উনি এলোমেলো কথা বলছেন। এলোমেলো নয়, উনি প্রত্যেকটা বুঝে শুনে ভেবে চিনতে বলছেন। তাহলে আপনি প্রলাপ বলবেন কেন? উনি আজকে এখানে এসেছেন ভেবে চিনতে এসেছেন, না ভেবে আসেননি। এটা পুরোটাই ওনার একটা কৌশলের অঙ্গ, এবং সেই কৌশলের অঙ্গতে যদি যারা আন্দোলন করছেন এতদিন ধরে, এই জন্য আমি তাদেরকে একটাই কথা বলি, বন্ধু কুয়াশা সাবধান, এই সূর্যোদয়ের ভোরে পথ হারিও না আলোর আশায়, তোমরা একা ভুল করে। বেশ, আমি জগন্নাথবাবু আপনার কাছে আসবো, তারপর আমি শতরূপের কাছে আসছি। কারণ শতরূপের কাছে আসার আগে আমায় কিছু সত্যের অপলাপও শোনাতে হবে। আমি বলেছিলাম না 3টে, প্রলাপ, সংলাপ, কিছু সত্যের অপলাপও আছে, সে কথায় আসবো। কিন্তু তার আগে জগন্নাথবাবু, আপনি দেখুন তো এই বাইটটা গোটা রাজ্যের মানুষ শুনেছেন, দেখেছেন। আমি আজকে আরেকবার মনে করছি, আরেকবার শোনাচ্ছি, আরেকবার দেখাচ্ছি। এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের যাওয়ার আপনি কোনো সম্পর্ক করতে পারেন কিনা? চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেছিলেন ঠিক 2 দিন আগে? কোনো কিছু শর্ত দিয়ে খোলা মন এই দুটো একসাথে চলে না, এটা সাইমালটেনিয়াসলি চলতে পারে না। অর্থাৎ খোলা মন নেই, পেছনে কোনো রাজনীতির খেলা আছে, তাই এতটা সময় লাগছে এত কিছু চিন্তা ভাবনা করতে। আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। আপনারা আমাদেরই ঘরের ভাই বোন, আপনারা কাজে যোগদান করুন, এবং আমি বলতে পারি আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না। আচ্ছা, আমি জগন্নাথবাবু ঠিক শুনলাম তো? আমরা সবাই শুনেছি চন্দ্রিমা ভট্টাচার্যের বাইটটা নিশ্চয়ই এআই জেনারেটেড বা ফেক নয়, মুখ্যমন্ত্রী বলবেন না। আবার আজকে তিনি যা বলেছেন এটাও নিশ্চয়ই ফেক নয়, আজকেই বলা কথা। চন্দ্রিমা বলছেন রাজনীতি, তিনি রাজনীতি আবিষ্কার করছেন। তার প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মমতা, তিনি এই সব জুনিয়র ডাক্তারদের মধ্যে নিজের ভাই বোন আবিষ্কার করছেন। ব্যাপারটা মিলছে না। এই যাওয়াটা কি পাহাড় নড়াতে যাওয়া? নড়ল পাহাড়? দেখুন, পাহাড় নড়ল কিনা জানি না, কিন্তু আজকে মুখ্য সচিবের চিঠি এবং তার প্রত্যুত্তরে জুনিয়র ডাক্তারদের যে চিঠি গেছে, সেই 2 চিঠির বয়ান বলছে এই আন্দোলন, যে আন্দোলনের দিকে সারা পশ্চিমবঙ্গ তাকিয়েছিল, সেই আন্দোলন একটি অশ্বডিম্ব প্রসব করতে চলেছে। কেন বলছেন এই কথা? আমি আজকে প্রবল হতাশ, কারণ
এই জুনিয়র ডাক্তাররা যে অসম সাহস দেখিয়েছে, বহুদিন পর ছাত্র আন্দোলন বলুন বা এই জায়গা থেকে বলুন, এই ধরনের জেলা থেকে উঠে আসা সপ্রতিভ ছেলেদের দিয়ে আন্দোলন কলকাতা দেখলো 35 দিন ধরে ওইভাবে, ঠিক আমাদের পার্টি অফিসের সামনেই তো পুরো ওদের ধর্ণা চলছে। কিন্তু 1000-1500 ডাক্তার বসে আছে তা তো নয়, এই শক্তিটা হচ্ছে পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের শক্তি ছিল, তারা পিছনে আছেন, তারা পিছনে ছিল। সেই কারণে সরকার আজ ভয় পেয়েছে, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় শনিবারের দিন, নির্মলদা জানেন শনিবার রবিবার ক্ষমতায় আসার পর উনি কোথাও যান না, উনি সরকারি প্রোগ্রামও রাখেন না। শনিবারের বারবেলায় উনি ছুটে এসেছেন ডাক্তারদের কাছে, এবং শেষ লাইনে ডাক্তাররা তার জবাবে বলছে, উই আর ইগারলি অ্যাওয়েটিং ফর ইউর পজিটিভ রেসপন্স টু এন্ড দিস এম্পাসে। ওয়ারাজ মনোজ পন সাহেব চিফ সেক্রেটারির বয়ান আর আগের দিনের যে বয়ান অর্থাৎ এবার 15 জুন, এবার ঠিক বেরোনোর আগে ডাক্তারদের বয়ানটাকে শেষ মুহূর্তে বেরোনোর আগে যেটা বলে ওরা বাসে উঠলেন, আমি সেটা একবার শোনাই। দেখুন তো জগন্নাথবাবু, তারপরেও আপনার এই হতাশা কাজ করে কিনা, বা আপনি এর মধ্যে নতুন কিছু খুঁজে পান। আমি বলছিলাম ডাক্তারদের বয়ান, আমি আপনার কাছে আসবো, ডাক্তারদের বয়ান। আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি যে যেটা ভাবছেন যে ওখানে ডেকে আমাদের কোনোভাবে ভয় পাইয়ে আর একটা পরিবহর মতো একটা ইন্ডিং দিতে পারবেন, আমরা বলতে চাই আমরা কোনোভাবেই এটাকে দ্বিতীয় পরিবহ আন্দোলন হতে দেব না। আমরা একবারও বলছি না যে আজকে যে আলোচনা করতে যাচ্ছি ওই আলোচনায় আমাদের মাথায় হাত বুলিয়ে, আমাদের ভয় দেখিয়ে আমাদের আন্দোলন তুলে নেওয়া যাবে। আমরা আগে যাচ্ছি এটা প্রমাণ করার জন্য যে আমাদের সদিচ্ছা আছে, এইটা দেখানোর জন্য যাচ্ছি যে আমাদের সদিচ্ছা আছে। দুটো কথা বলছেন, ভয় পাইয়ে অথবা মাথায় হাত বুলিয়ে কোনোভাবেই আন্দোলনটাকে তুলে আরেকটা পরিবহ আন্দোলন করে দেওয়া যাবে না। একটা জিনিস স্পষ্ট, ডাক্তাররা যাচ্ছেন কিন্তু অবিশ্বাস নিয়ে যাচ্ছেন। ঠিক, খুবই ভালো কথা। এই আবহে আলোচনা করার পর ফিরে এসে ডাক্তাররা কি বলে আমরা তার জন্য তাকিয়ে থাকবো। কিন্তু মুখ্যমন্ত্রী তাদের কাছে পৌঁছে যাওয়ার পরে অবিশ্বাসটা আছে, কিন্তু অবিশ্বাস তো আছেই, 6 ঘন্টা পরেও আছে। অবিশ্বাস আছে বলেই তো লাইভ স্ট্রিমিং এর কথা আসছে। কিন্তু বারবার আমি তোমায় বলছি যে এই ডাক্তারদের আন্দোলন, তার সঙ্গে পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের সমর্থন, এই থাকা পর্যন্ত ডাক্তাররা যখন দল মত এবং রং নির্বিশেষে আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছিল, মানুষের আকুণ্ঠ সমর্থন তারা পেয়েছে। কিন্তু এই যে বারে বারে ডাক্তারদের আন্দোলনের গোল পোস্ট পরিবর্তন হতে থাকলো কিভাবে, আমি বলছি ক্রোনোলজিটা। প্রথমে সন্দীপ ঘোষের ইস্তফা চাই, তারপর বিনীত গোয়েলের ইস্তফা চাই, তারপরে স্বাস্থ্য সচিবের ইস্তফা চাই, তারপর ডিএইচএস ডিএমই, প্রথমে হচ্ছে আরজিকরের সামনে থেকে লালবাজার থেকে স্বাস্থ্য ভবন। আপনি বলবেন হয়তো যে বিচার পেতে করতে হবে, শেষ পর্যন্ত যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি আপনি ভেবে দেখুন 9ই আগস্ট ওই অভয়ার মৃত্যুর জন্য যে আন্দোলন শুরু হলো আর আজকের যে 5 দফা দাবি কতটা ডিপ্লেট করেছে, কতটা সরে এসছে। এর মধ্যে আমি বারবার বলার চেষ্টা করছি যে এই আন্দোলনে এমন কিছু এলিমেন্ট ঢুকে আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দোসর, যারা এই আন্দোলনের এমন কিছু এলিমেন্ট রয়েছে, তাদের প্রতিনিধি মমতার ক্যাবিনেটে রয়েছেন, মমতার রাজ্যসভার সাংসদ রয়েছেন, এবং তাদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই ডাক্তারদের আন্দোলনে ফাঁদ পেতেছে। তার একটি সম্পূর্ণ চিত্রনাট্য, মমতার বন্দ্যোপাধ্যায়ের রচিত চিত্রনাট্যে পা দিয়ে গেছে তথাকথিত কিছু বাম সমর্থক, কিছু কর্মী, আমাদের ভালো কিছু বন্ধু। এবং এই ফাঁদে মিথ্যে মামলা সাজানো ইত্যাদি করার ক্ষেত্রে যে মুন্সিয়ানা তার যারা আছে, আমরা জানি সেই সময়কার কথা, সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় এরকম অনেক অডিও ক্লিপস ইত্যাদি তৈরি হয়েছে। এবং এই এলিমেন্টগুলো আসতে থাকার ফলে যখন এদের বহিঃপ্রকাশ আস্তে আস্তে শুরু করলো, ছদ্মবেশীরা যখন আস্তে আস্তে তাদের ময়ূরপুচ্ছ খুলতে শুরু করলো, তারপরেই দেখুন 14ই অগাস্টের রাত জাগার প্রোগ্রাম, 4 সেপ্টেম্বরের রাত জাগার প্রোগ্রাম আর 9 সেপ্টেম্বরের রাত জাগার প্রোগ্রামে দেখুন মানুষের পার্টিসিপেশন কমতে শুরু করলো। স্বাভাবিক আছে, কারণ আপনাকে শুদ্ধভাবে এটা সাধারণ মানুষের আন্দোলন হিসেবেই রাখতে হবে। যে ডাক্তার ছেলে মেয়েটি স্লোগান দিচ্ছে, তার মাথার উপরে যে ভদ্রমহিলা আমার মাসিমা হাওয়া বাতাস করছে, সে জানে না এর পেছনে কে আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালোভাবে জানে এর পেছনে কে আছে, কারা এর নেপথ্যচারিণীরা। সেই নেপথ্যচারী এবং নেপথ্যচারিণীদের হাতে ডাক্তারদের মুভমেন্ট চলে যাওয়ার ফলেই আমার মধ্যে হতাশা। আর সেই কারণেই ওদের শুদ্ধ চিত্তে যে আন্দোলনে যেমন পূর্ণ সমর্থন আমাদের আছে, কিন্তু এই আন্দোলনকে কানাগলির মধ্যে ঢুকিয়ে দিয়ে শেষ পর্যন্ত কি পাওয়া যাবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় বিং মানে ক্ষুরোধার এই ধরনের পলিটিক্যাল এলিমেন্ট গুলোকে কিভাবে হ্যান্ডেল করতে হয় তা তিনি জানেন। আমি তার ঘোরতর শত্রু বা রাজনৈতিক শত্রু হিসেবে আমি তাকে বলছি, এবং আজ সকাল থেকে দেখুন পুরো ন্যারেটিভসটা চেঞ্জ করে দিয়েছে। বেশ, পুরো ন্যারেটিভস কি সত্যি চেঞ্জ হলো শতরূপ? আমি আসছি আপনার কাছে। তার আগে আমি বলেছিলাম সত্যের অপলাপটাও মানুষকে শোনাবো। আমি স্পষ্ট করেই বলছি, এর দায় কারণ না, আমার দায়। আমি বলছি এটা সত্যের অপলাপ। কেন বলছি তারও জবাব দেবো, তারপর শতরূপ আমি আপনার কাছে আসবো। সংলাপ, প্রলাপ, এবার সত্যের অপলাপ শুনুন।
কেস চলছে, মনে রাখবেন 17 তারিখেও ডেট আছে। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। একদিনে তো সব হয় না, করতেও সময় লাগে। আমাকে একটু সময় দিন, আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব। আমি দুর্নীতির কোনো একটা টেন্ডার কেস আজ পর্যন্ত আমার কাছে আসেনি। কোনো ডাক্তারের বিরুদ্ধে, কোনো কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার আমি বিরুদ্ধে। দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু, আমি তাদের চিনি না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কি বলছেন, আমি আরেকবার আপনাদের জন্য একটু রিহার্স করে দিই। কি বললেন? 17 তারিখ সুপ্রিম কোর্টে ডেট আছে, আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। মমতা কার ক্ষতির জন্য এসেছেন, মানে কার ক্ষতির আশঙ্কায়? ডাক্তারদের ক্ষতির আশঙ্কায় এসেছিলেন বলছেন। তিনি বলছেন ঝড় জলে তিনি রাত জাগেন তাদের জন্য, তারা ঘুমন না বলে তিনি পাহারা দেন। যদিও বিনীত গোয়েল পাহারা দিতে পারেননি, ব্যর্থ, স্বীকার করে নিয়েছেন, মেনে নিয়েছেন। তারপরে মমতাই তাকে বলেছেন আপনি রেজিগনেশন দেবেন না। তিনি এসেছিলেন, মমতা বলেছেন। বিনীত গোয়েলের রেজিগনেশন তিনি অ্যাকসেপ্ট করেননি, সত্যের অপলাপ। 2, বলছেন একদিনে হয় না, টেন্ডার দুর্নীতি হলে আমি জানি না। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি, টেন্ডার দুর্নীতি তিনি জানেন না। আমার স্রেফ সত্যের অপলাপ ছাড়া আর কিচ্ছু মনে হচ্ছে না। তার দপ্তরের টেন্ডার দুর্নীতি তিনি জানেন না, এটা সত্যের অপলাপ। বলেছেন কোনো ডাক্তারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে না যদি তাই হয়, এবং বলেছেন আমি দোষীদের সমর্থন করি না, কোনো দোষী আমার বন্ধু না। যদি তাই হয় তাহলে এই বিপুলভাবে প্রমাণ নষ্ট করা কেন? এবং এক্স্যাক্টলি শত্রু নয়। আর এবার সদরবার একটু ধৈর্য ধরে বসুন, 1 মিনিট 12 সেকেন্ড নেবো আর আপনাদের কাছে, প্লিজ 1 মিনিট 12 সেকেন্ড। কারোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে না, ঠিক? অ্যাকশন নেওয়া হয়েছে আজ কলতান দাশগুপ্ত, সিপিআইএম এর নেতা, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। তিনি নাকি গভীর ষড়যন্ত্র করছেন ডাক্তারদের আন্দোলনে হামলা চালানোর জন্য, একটা অডিও ক্লিপে। আচ্ছা দেখুন তো, এই 1 মিনিট 12 সেকেন্ড আমি আপনাদেরকে যে ক্লিপগুলো দেখাবো, কোনো অডিও ক্লিপ না, ভিডিও, এগুলোর কোনটা ফেক বা এআই জেনারেটেড? মুখ্যমন্ত্রী আজকালকার দিনে খুব পছন্দের শব্দ। 1 মিনিট 12 সেকেন্ড, দর্শক। 2024-এ দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো 2011-তে হয়েছিল, 2024-এ বদলাও হবে। হবে তো? হবে তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙ্গুল কেউ তোলে, সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি। আমরা শান্ত আছি, কিন্তু আমরা দুর্বল নই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছে, সেই আঙ্গুলগুলোকে চিহ্নিত করে সেই আঙ্গুলগুলোকেও ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। একজন মারা গেছে, তার জন্য আমরা তো মাসের পর মাস এইভাবে চুপচাপ বসে থাকতে পারি না। এমন একটা সময় আসবে আমরাও রাস্তায় নামবো, আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো, তাদের হয় ডিউটি করতে হবে না চাকরি ছাড়তে হবে। সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। সুপ্রিম কোর্টকে অবমাননা করছেন মানে সংবিধানকে বিরোধিতা করছেন, সংবিধানকে বিরোধিতা করছেন মানে আপনি দেশদ্রোহী, আপনি দেশদ্রোহী ডাক্তার, ডাক্তার তুমি দেশদ্রোহী। এই উদয়ন গুহ, হুমায়ুন কবির, লাভলি মৈত্র, আরও বড় মেজো সেজো ছোট নানান সাইজের নানান বাপের তৃণমূল নেতা, এরা দেখাচ্ছে মারের ভয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখাচ্ছেন সুপ্রিম কোর্টের ভয়, আর পুলিশ কলতান দাশগুপ্তদের গ্রেফতার করছে। আমি জানি না এই ভিডিওগুলো পুলিশের কাছে পৌঁছয়নি কিনা, নাকি পুলিশের সোর্স মারফত এখনও হুমায়ুন কবিরদের এই হুমকির খবর এসে পৌঁছয়নি। সতর্ক আমি এই ভিডিওর প্রসঙ্গে বা কলতানের প্রসঙ্গে আসার আগে জাস্ট ডাক্তারদের আন্দোলন নিয়ে কয়েকটা কথা বলি। জগন্নাথ দা যে কথাগুলো বললেন, আমি ওনার সাথে তর্কে যাচ্ছি না, কিন্তু আমার আশঙ্কা হচ্ছে যারা আজকে আলোচনাটা শুনছেন তাদের কোনো কারণে এরকম ধারণা হবে যে যেহেতু অভিজিৎ গাঙ্গুলি সহ বিজেপির কিছু লোক ডাক্তারদের আন্দোলনে ঢুকতে গিয়ে গো ব্যাক শুনে বাড়ি চলে গেছেন, সেহেতু এখন ওনাদের একটু অভিমান হয়েছে ডাক্তারদের ওপর। সুতরাং যদি লড়াইয়ের এখন টার্গেট থেকে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওনাদের দপ্তরের দুর্নীতি, তাহলে যে অন্য যে লড়াইটা করছে তার লড়াইটা কীভাবে হবে এবং তার কোন লড়াইটা আমার পছন্দ হচ্ছে না, এইটাকে নিয়ে মানে তির্যক কথা বলাটা কোনো কাজের কথা নয় বলে আমার মনে হয়। 2 নম্বর কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার মানে এইটা আজকে প্রমাণিত হলো তো যে আগের দিন সম্পূর্ণ মিথ্যে কথা বলেছিলেন যে বিচারাধীন বিষয় নিয়ে কোনো লাইভ টেলিকাস্ট হতে পারে না, কারণ আজকে সমস্ত ক্যামেরার সামনে একেবারে হাটের মাঝখানে দাঁড়িয়ে উনি ওই নিয়ে লাইভ আলোচনা করেছেন। অতএব আগের দিন মিথ্যে কথা বলেছেন, সেটা আজকে ডিক্লেয়ার করে দিলেন। 2 নম্বর কথা হচ্ছে, আমি বলছি অনির্বাণ, আপনাদের সবার মনে থাকবে 2019 সালে
এপ্রিল মাসে টানা 28 দিন এসএসসির পরীক্ষার্থীরা প্রেস ক্লাবের বাইরে অনশন করেছিল। তখন আপনাদের রিপাবলিক বাংলা চ্যানেলটা বাংলায় আসেনি, কিন্তু আজ অবধি আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই যে কেন বাংলার একটা মিডিয়াও সেদিন 28 দিনের অনশনকে কভার করেনি, কিন্তু তার একটা খবরও করেনি মেন স্ট্রিম মিডিয়া। কিন্তু তারপরে 29তম দিনে যখন ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আজকের মতো ভদ্রপুরে দেবীর মতো প্রকট হলেন, হয়ে কতগুলো কথা বললেন, সেই সময় ঘটনাচক্রে আমরা ওখানে উপস্থিত, কারণ আমরা তো জানতাম না যে উনি আসবেন, আমরা সবাই ওখানে উপস্থিত। হঠাৎ করে করতে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল, যারা সাংবাদিকরা আছেন তারা ব্যস্ত হয়ে উঠেছেন, পুলিশ ছুটছে, কি না সিএম এসছে, তা উনি আসলেন, এসে কী বললেন ওখানে আমি দাঁড়িয়ে শুনে যাওয়া, কানে এখনও সেই কথাগুলো মানে লেগে আছে। তা হচ্ছে যে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে, যেহেতু লোকসভা ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, আমার এখন কিছু করার নেই, আমি কাউকে রিক্রুট করতে পারবো না, কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা তোমাদের অনশন তুলে নাও, যে দিন লোকসভা ভোটের প্রক্রিয়া শেষ হবে এবং এমসিসি উঠে যাবে, তোমাদের মধ্যে যার যার রিক্রুটমেন্ট প্রাপ্য প্রত্যেকটা ন্যায্য রিক্রুটমেন্ট আমি করব। দ্যাট ওয়াজ 2019 এপ্রিল, আজকে হচ্ছে 2024 সালের সেপ্টেম্বর মাস। মিথ্যেবাদী জালিয়াত মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা বিশ্বাস করেছিলেন তারা আজ পর্যন্ত মাথায় হাত দিয়ে বসে আছেন, একটা লোকের চাকরি হয়নি। সুতরাং ওনার এই জালিয়াতি আমাদের কাছে পরিচিত। উনি নিজেও কিন্তু বলেছেন প্রতারণা, উনি একদম উনি প্রতারক, উনি প্রতারণা করেছেন, করে আসেন। 3 নম্বর কথা আমি বলছি যে ডাক্তারদের আন্দোলনকে উনি নানা রকমভাবে ছলে বলে কৌশলে ভাঙার এর আগে চেষ্টা করেছেন। আজকে উনি দাঁড়িয়ে বলছেন, অন্য রাজ্যের উদাহরণ দিয়ে বলছেন, জানো ওখানে ওরা কী করেছিল, 6 মাস স্ট্রাইক বন্ধ করে দিয়েছিল। আপনার লজ্জা করেন না? লজ্জা শরম বলে কোনো জিনিস নেই। অন্য রাজ্যে কেউ 6 মাস স্ট্রাইক বন্ধ করেছিল, আর আমাদের রাজ্যে আপনি 13 বছর ধরে স্ট্রাইক বন্ধ করে রেখে দিয়েছেন। গর্ব করে ঘোষণা করেন সরকারি মঞ্চ থেকে যে আমাদের রাজ্যে বন ধর্মঘট বেআইনি। ভারতের সংবিধানের বিরুদ্ধে গিয়ে আপনি বন ধর্মঘটকে বেআইনি ঘোষণা করেছেন। 13 বছর অন্য রাজ্যে 6 মাস স্ট্রাইক বন্ধ থাকার গল্প শোনাচ্ছেন। তারপরে উনি একদিন মঞ্চে উঠে কী বললেন ডাক্তারদেরকে, তোমাদের নামে যদি আমি এফআইআর করে দিতাম কেউ আর ভিসা পাসপোর্ট পেতে না। একেবারে মিথ্যে কথা, সংবিধান বহির্ভূত কথা। 2.5-3 বছর জেল খাটা কুণাল ঘোষ এখন ওনার সাথে ভিসা পাসপোর্ট নিয়ে স্পেন বেড়াতে যায়। একেবারে আমি ওটাই বলছি। সুতরাং এই করে হলো না। আগের দিন যখন ডাক্তাররা ফিরে আসলো নবান্ন থেকে, উনি বিরাট একেবারে ঘোষণা করলেন প্রেস কনফারেন্স করে যে আমার সাথে মিটিং না করে চলে গেছে, এরপরে আমি আর কোনো মিটিং করবো না, মানুষ সব দেখলো, এরপর যা কথা বলা চিফ সেক্রেটারি কি হচ্ছে হেলথ সেক্রেটারি বলবে, আমি আর কোনো মিটিং করবো না। তৃণমূলের কতগুলো পোষা বাঁদর সোশ্যাল মিডিয়ায় খুব লাফালো, দিদি দেখিয়ে দিয়েছে, ডাক্তারদেরকে এক্সপোজ করে দিয়েছে, ভাবলো বোধহয় পাবলিক সেন্টিমেন্ট এবার পুরো ডাক্তারদের বিরুদ্ধে চলে যাবে। কোথায় কে মারা যাচ্ছে, সমস্ত মৃত্যু এনে ফেলছে জুনিয়র ডাক্তারদের ঘাড়ের ওপর। যেন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি না থাকলে পশ্চিমবাংলার কোনো সরকারি হাসপাতালে কোনো মানুষ মারা যেত না। সমস্ত মৃত্যু কারণে অকারণে এনে ফেলছে জুনিয়র ডাক্তারদের ওপর। এত কিছু করেও পাবলিককে খেপাতে পারলো না জুনিয়র ডাক্তারদের ওপর। সেই কারণে আজকে আবার 1.5 দিন আগে বলেছিলেন যে আমি আর ওদের সঙ্গে কোনো কথা বলবো না, আজকে আবার ওদের ধর্ণা মঞ্চে গিয়ে ওদের সঙ্গে কথা বলতে গেলেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যে বলছেন না আমি তোমাদের কোনো ক্ষতি করতে চাই না, আপনার ক্ষমতা থাকলে আপনি ক্ষতিটা করে দেখান। সুপ্রিম কোর্ট আপনাকে বলে দিয়েছে আপনি যদি জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন তাহলে আপনার সুপ্রিম কোর্ট সেখানে হস্তক্ষেপ করবে না। আপনি তো সমস্ত ক্ষেত্রে সুপ্রিম কোর্টে গিয়ে চড় খায় আপনার সরকার। একটা ক্ষেত্রে তো আপনার কাছে ভালো সুযোগ রয়েছে, আগেই সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে তারা আপনার সঙ্গে থাকবে। এত বড় সুযোগ আপনি আর পাবেন না, ক্ষমতা থাকলে নিয়ে দেখান ব্যবস্থা, তারপরে বাংলার মানুষও বুঝে নেবে। এবার কলতান প্রসঙ্গে যে কথাটা আসলে অনির্বাণ, আমি তোমাকে একটা কথা বলি, এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি আমার নাম শতরূপ। এই সারদার জালিয়াতি করার জন্য কুণাল ঘোষ জেলের ভাত খেয়েছে, এই টেলিফোনের কলের জালিয়াতি করার জন্য কুণাল ঘোষের পেটে আমরা আবার জেলের ভাত ঢোকাবো। আজকের তারিখ দিয়ে লিখে রেখে দাও, এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি জালিয়াতি। আমি কেন বলছি কথাটা শোনো, কতগুলো কথা আমায় বলো তো অনির্বাণ। এক জিনিস আমরা সন্দেশখালীর ক্ষেত্রে দেখিনি, নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করার সময় বললো নিরাপদ সর্দার নাকি সন্দেশখালীতে বিরাট নাশকতার পরিকল্পনা করেছে। 19 দিন জেল খাটানোর পরে যখন নিরাপদ সর্দারকে জেল থেকে ছাড়া হচ্ছে, হাইকোর্টের জাজ বললেন, আমরা বলছি না, কোনো বিরোধী দলের নেতা বলছে না, হাইকোর্টের জাজ কি বললেন, আপনাকে যারা 19 দিন জেলে রেখেছে উচিত তাদেরকে জেল খাটানো। এক জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আবার করলেন, তোমরা বলো একটা ওরা হচ্ছে অডিও প্রকাশ করে বললো দুজনের মধ্যে কথা হচ্ছে, সল্টলেক উড়িয়ে দেওয়া হবে, সেই করা হবে। হ্যাঁ, পশ্চিমবাংলার 10 কোটি মানুষ রয়েছে, হঠাৎ করে সল্টলেক কমিশনারেটের কুণাল ঘোষ তো কলতানের নাম বলেনি, কি আরেকজন যাকে ধরেছে তার নাম বলেনি, হঠাৎ করে সল্টলেক কমিশনারেটের 10 কোটি মানুষের মধ্যে কলতানের গলার সঙ্গে গলা মেলাতে বললো কেন? কালীঘাটের কাকুর গলা 1 বছরে মেলাতে পারে না, হঠাৎ 1-1.5 ঘন্টার মধ্যে কলতানের গলাটা মিলিয়ে নিল কি করে? ওই কলতান কি ওই বিধাননগর কমিশনারেটের পুলিশকে রাত্রিবেলা রবীন্দ্রসঙ্গীত শেখাতো এমনিতে? ওর কাছে রবীন্দ্রসঙ্গীতের ক্লাস করতো? সদরভাই ফিরছি, আমাকে একটু সময় দিন। গাড়ি, ওদের গাড়ি, চিকিৎসকদের গাড়ি প্রায় পিটিএস এর কাছে পৌঁছে গিয়েছে। নাজির আমার সঙ্গে রয়েছেন, নাজির হাসান, আন্দোলনরত চিকিৎসক যারা যাচ্ছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে আমার সঙ্গে রয়েছেন। নাজির, আপনারা যাচ্ছেন, কিন্তু যাওয়ার আগে আমি আপনাদের গলায় অনেকগুলো আশঙ্কা শুনলাম, আর এটাও শুনলাম আপনাদেরই এক সহকর্মী বলছেন যে উনি তো আগের দিন লাইভ স্ট্রিমিং করতে দিলেন না, কিন্তু আজকে তো সব লাইভ টেলিভিশনের সামনে এসে নিজে বললেন। আপনারা কি আশা নিয়ে যাচ্ছেন? মুখ্যমন্ত্রী লাইভে বলতে চান না শুনতে চান, কোনটা?
না, লাইভ স্ট্রিমিং এর ব্যাপারটা হচ্ছে যে এখন অবধি আমরা যেটুকু ঠিক করেছি যে গিয়ে কথা বলা হবে, আগে সিচুয়েশনটা অ্যাসেস করা হবে। আমাদের প্রথম দাবি কিন্তু স্বচ্ছতার দাবি করা, এবং স্বচ্ছতার দাবি করার ক্ষেত্রে যেটা আগেও এখানে আলোচনা হচ্ছিল যে আমরা লাইভ স্ট্রিমিংটা দাবি করেছিলাম কেন, কারণ আমরা এই আন্দোলনটা যেটা জুনিয়র ডাক্তাররা মিলে আমরা শুরু করেছিলাম, সেই আন্দোলনটা কিন্তু গ্র্যাজুয়ালি গণ আন্দোলনে পরিণত হয়েছে। এই গণ আন্দোলনে প্রত্যেকটি মানুষ যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, প্রত্যেকটা মানুষের সবটা জানার অধিকার আছে। এই লাইভ স্ট্রিমিংটা কিন্তু মানুষের স্বার্থে করা, যেন সবাই, আমরা যে দাবিটা করেছিলাম যে সবাই যেন দেখতে পায় যে আমরা যে আলোচনাটা করছি সেই আলোচনাটার কী বিষয়বস্তু হচ্ছে। স্বচ্ছতার দাবিটা ছিল সাধারণ মানুষজনের জন্য, যেন গণ আন্দোলনের প্রত্যেকটি মানুষ জানতে পারেন কি লাইভ স্ট্রিমিং হচ্ছে। এখানে লাইভ স্ট্রিমিংয়ে উনি কি বলছেন, মিথ্যে কথা বলবে কিনা, কর্তৃপক্ষ সত্যি কথা বলবে, এইসব কথা ছিল না। আমরা মানুষের দাবির জন্য লাইভ স্ট্রিম করতে চেয়েছিলাম। আমরা ধরে নিচ্ছি আমাদের কর্তৃপক্ষ প্রচণ্ড স্বচ্ছ কর্তৃপক্ষ, তারা কোনো মিথ্যে কথা বলবেন না, তাই আমরা আমাদের কোনো এক্সপেকটেশন নেই। মানুষ জানতে চাইছেন, মানুষকে দেখানো, এটা আমাদের একটা লাইভ স্ট্রিমিং এর দাবি ছিল, এই জন্যই ছিল, যারা মানুষের আমাদের উপর অনেক এক্সপেকটেশন আছে। একটু থামাচ্ছি, আপনারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে যাচ্ছেন, সেইজন্য আপনি যেটা বলছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। একটু আগে বসে এখানে জগন্নাথ চট্টোপাধ্যায় বলছিলেন যে আপনাদের এই আন্দোলন শুধু আপনাদের নয়, নিশ্চিতভাবে আন্দোলনটার ফ্রন্টাল ফেস আপনারা, অর্থাৎ সামনের মুখ আপনারা, কিন্তু এই রাজ্যের 10 কোটি মানুষের সমর্থন নিয়ে আপনাদের আন্দোলন, তাদের সমর্থন সহ আপনাদের আন্দোলন। তার মানে আপনারা চাইছেন সেই মানুষের চোখের আড়াল না হতে, বা এই আলোচনাকে সেই মানুষের চোখের আড়াল না করতে, ঠিক বুঝছি কি আমি? হ্যাঁ, একদমই তাই। সাধারণ মানুষ প্রত্যেকের জানার অধিকার আছে। আমরা শুরু করেছিলাম, সাধারণ মানুষ দলে দলে যোগ দিয়েছেন, আমাদের পেছনে সবাই আছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছেন, সবাই যাতে সবটুকু জানতে পারে। আমাদের লাইভ স্ট্রিমিং করার দাবি কিন্তু সেই জন্যই ছিল। এখানে কোন কনভারসেশন হবে, কে সত্যি বলবে মিথ্যে বলবে, এর চেয়েও বড় দাবি কিন্তু আমাদের এটাই ছিল, যেন সব মানুষ সবটুকু দেখতে পারেন। এটাই কিন্তু আমাদের দাবি ছিল, এই জন্যই আমরা লাইভ স্ট্রিমটা দাবি করেছিলাম। আমরা ধরে নিচ্ছি কর্তৃপক্ষ কোনো মিথ্যে কথা বলবে না, সত্যি কথা বলবে না। আমরা ধরে নিচ্ছি উনি কোনো মিথ্যা কথা ওনারা বলেন না, সবই সত্যি বলেন। আমরা একদম ওনারা কর্তৃপক্ষ বুঝলাম নাজির, কিন্তু মুখ্যমন্ত্রী আজ সকালেও যেভাবে মানুষের জন্য আমরা লাইভ স্ট্রিমিং, কিন্তু মুখ্যমন্ত্রী আজ সকালেও যেভাবে নাজির 5 মিনিটের কথা বলে প্রায় মিনিট 10 বলেছেন, লাইভেই বলেছেন, ঠিক ততখানি আগ্রহ নিয়ে লাইভে আপনাদের কথা শুনবেন আপনারা শিওর? আজকেও যদি লাইভ স্ট্রিমিং এর আপনাদের যে শর্ত তা না মানে সরকার, মুখ্যমন্ত্রী যদি না মানেন, কি করবেন? না, লাইভ স্ট্রিমিং না মানলে আমাদের প্রথম কথা হচ্ছে যে আমরা একটা মানুষ, সমস্ত মানুষের জানার জন্য, স্বচ্ছতা বজায় রাখার জন্য, মানুষ যাতে জানতে পারে আনফিল্টার্ড, সেইভাবে কি কি ব্যবস্থা মুখ্যমন্ত্রী অফার করছেন সেটা নিয়ে কিন্তু মিটিংয়ের আগে সেটা নিয়ে অ্যাসেসমেন্ট হবে। লাইভ স্ট্রিমিংয়ে রাজি হচ্ছেন কিনা, যদি লাইভ স্ট্রিমিংয়ে রাজি না হন তাহলে সমস্ত মানুষের কাছে সরাসরিভাবে আনফিল্টার্ডভাবে পৌঁছানোর জন্য কী ব্যবস্থা উনি নিচ্ছেন আমরা আগে সেগুলো শুনবো, অ্যাসেসমেন্ট হবে, তারপরে কিন্তু আমরা সিদ্ধান্ত নেব যে মিটিং শুরু হবে কি হবে না। এরকম ভাবার কোনো কারণ নেই যে মানুষ যদি হতাশ হয়ে পড়েন এখনই, যে না আমরা মেনে নিয়েছি, আমরা ভয় পেয়েছি, আমরা ওখানে যাচ্ছি, গিয়ে আমরা কথাবার্তা বলে চলে আসবো এবং বেরিয়েই আমরা ঘোষণা করবো আজ থেকে আমাদের আন্দোলন শেষ, কর্মবিরতি শেষ, এরকম ভাবার কোনো কারণই নেই। আমরা এগুলো এখনো কিছু প্ল্যানই করিনি। আমরা মিটিংটা শুরু হবে কিভাবে আমরা আনফিল্টার্ড হইতে ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছতে পারবো, আমরা এখনো সেই জায়গাতেই আছি। এর পরবর্তীকালে কি হবে, আমাদের দাবি না মানলে কর্মবিরতি ওঠার বা স্বাস্থ্য ভবনের সামনে থেকে অবস্থার মঞ্চ থেকে উঠে যাওয়ার তো প্রশ্নই আসছে না। এগুলো মানুষ কেন ভাবছেন বুঝতে পারছি না। তো এ তো দাবি মানা হবে, তারপর এখান থেকে ওঠা হবে, তো এক প্রস্থ আলোচনা হচ্ছে। আলোচনা মানেই যে কর্মবিরতি উঠে গেল, দাবি মেনে নিল, এরকম তো কোনো, আমি কেন মানুষের এই ধারণা বুঝতে পারছি না। তো আমরা বেশ, নাজির প্লিজ একটু আমাদের সঙ্গে থাকুন, আপনাদের পৌঁছতে আর কিছুক্ষণই বাকি। বুঝতে পারছি আপনারা তো পিটিএসও ক্রস করে গেলেন, মুখ্যমন্ত্রীর বাড়ির থেকে কালীঘাটের বাড়ি থেকে আপনাদের দূরত্ব এখন খুবই সামান্য। নির্মলাবাবু কিছু বলতে গেছেন, নির্মলাবাবু সংক্ষেপে। এই যে অবিশ্বাসের যে বাতাবরণটা তৈরি হয়েছে, এর কারণ মুখ্যমন্ত্রীর বৈপরীত্যের সমাহার। মুখ্যমন্ত্রী ইজ আ মিক্সচার অফ অপোজিটস। উনি আজকে একরকম বলেন, কালকে একরকম বলেন, ভাবে একরকম, বলে একরকম, করেন আর একরকম। এই যে বৈপরীত্যের সমাহার, এটা এই যে আপনারা যারা চিকিৎসক রয়েছেন তাদের এই পলিটিক্যাল গেমটা খেলা অভ্যেস নেই। মুখ্যমন্ত্রীর মূল উদ্দেশ্য হচ্ছে যে করে হোক আপনাদের আন্দোলনটাকে গুলিয়ে দেবেন। তার কারণ অনেকগুলো। তার প্রথম কারণ, আমার যেটা ধারণা সাংবাদিক হিসেবে, সিবিআই এর হাতটা অনেক দূর পৌঁছে গিয়েছে, যার জন্য উনি ওয়েলফেয়ার সোসাইটি ভেঙে দিলেন। কোনো আন্তরিকতার ব্যাপার নেই, সবটা কৌশলে করছেন, কোনো রকম সিনসিয়ারিটির ব্যাপার নেই, সবটা স্ট্র্যাটেজি থেকে করছেন। এবং সেইটার আপনারা যদি শিকার হয়ে যান তাহলে এই আন্দোলনটা যদি কোনো রকমভাবে আঘাতপ্রাপ্ত হয়, গোটা পশ্চিমবঙ্গের মানুষের সেন্টিমেন্টের উপর সেই আঘাতটা গিয়ে পড়বে। নাজিরের উত্তর, নাজির প্লিজ।
না, এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী কিভাবে কি চাইছেন, মানে এখানে মানে কনসেপ্টটা হচ্ছে মানে বিভিন্ন রাজনৈতিক দলের বা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের মানুষের কনসেপ্টটা প্রথম থেকে খুব গুলোনো কনসেপ্ট। আমরা একটা সমস্যার একটা সমাধান চেয়েছিলাম। আমরা ডাক্তারি ভাষায় বলি যে একটা মানুষের যদি শরীরের কিছুটা অংশ পচে যায় তাহলে আমরা চাই যে সেই পচে যাওয়া অংশটাকে বাদ দিই যাতে বাকি শরীরটা ঠিক থাকে। এক্ষেত্রেও মানে কনসেপ্টটা কিন্তু অনেকটাই সিমিলার। আমি ধরে নিচ্ছি একটা গোটা পার্টি সরকার, মুখ্যমন্ত্রী বলেছেন যে ওরা আমার চেয়ারের উদ্দেশ্যে, আমরা তো চেয়ার চাই না, মুখ্যমন্ত্রী চেয়ার নিয়ে কি করবো, আমরা ডাক্তারি করে খাই। আমাদের একদমই এরকম ব্যাপার নেই যে আমরা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে লড়াই করছি, রাজনীতি করছি, যুদ্ধ ঝামেলা করছি, তা নয়। আমাদের বক্তব্য খুব সাধারণ বক্তব্য। এই মুহূর্তে চিকিৎসকরা, আন্দোলনরত চিকিৎসকরা কালীঘাটে পৌঁছলেন। যে বাস আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চিকিৎসকদের সরাসরি কালীঘাটে পৌঁছে গেলেন চিকিৎসকরা, যে দল নিয়ে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় যোগ দেবেন, যে আলোচনায় যোগ দেওয়ার জন্য তাদেরকে আবার নতুন করে চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে হবে সেই বৈঠক। পৌঁছে গেলেন চিকিৎসকরা। আপনাদের যেমনটা বলেছিলাম, বৃষ্টি চলছে, বাইরে দুর্যোগপূর্ণ আবহাওয়া, তাই ঠিক 6:30 হলো না, এখন 6:39 মতো বাজে পৌঁছে গেলেন চিকিৎসকরা। সুখেন্দু রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুখেন্দু, একেবারে দেখো অনির্বাণ, এই মুহূর্তে সেই বাস এসে পৌঁছেছে এবং তোমাদের যে দাবিগুলো ছিল আপনাদের, সেই দাবিতে আপনারা আর বেশি কিছু বলবো না, দাবিতে অনড় থাকার কথাই বারবার বলছেন। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, এই ছবিটা থাক সুখেন্দু, ওদের এই স্লোগানটা থাক। আমি ছোট্ট করে আমার তিনজন অতিথির কাছে এই স্লোগানটা থাক। তিনজন অতিথির কাছে আমার একটাই প্রশ্ন, নির্মলবাবু, জগন্নাথবাবু, শতরূপ, তিনজনের কাছে প্রশ্ন। 35 জন কেন 3 জন লোককেও কালীঘাটের সামনে গিয়ে স্লোগান দিতে গেলে রাজ্যে হাইকোর্টের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হয়? মুখ্যমন্ত্রী বাড়ির সামনে জাস্টিস ফর আরজি করে স্লোগানটা উঠছে। নির্মলবাবু, সাময়িক জয় বলেও কি দেখতে পায় না রাজ্যের মানুষ? নির্মলবাবু, সংক্ষেপে। না, এটা যদি আজকে ওরা পিছিয়ে যান, এই আলোচনাটা এত ক্রুশিয়াল, ইট উইল বি আ বিট্রেয়াল। তারা পশ্চিমবঙ্গের মানুষের কনসেন্সের বিরুদ্ধে তাহলে একটা বিশ্বাসঘাতকতা হবে। এখনো পর্যন্ত করবে না, এটাই আমার বিশ্বাস। শতরূপ, দেখুন, পরিষ্কার একটা কথা বলছি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি তৃণমূল একটা পরিকল্পনা করছে মানুষের সামনে এইটা প্রতিপন্ন করা যে দেখো সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তাররা পাবলিকের টাকায় পড়াশুনো করে, স্কলারশিপে পড়াশুনো করে, ইত্যাদি করে এখন তাদের কোনো কাজ করছে না, তারা হচ্ছে বিভিন্ন অছিলায় দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের এই প্রচারকে যাতে মানুষের মনে একটা অংশের মানুষের মধ্যেও যাতে এস্টাবলিশ না করা যায়, এইটা দেখা প্রত্যেকের দায়িত্ব। কেন ডাক্তাররা, একজন মুখ্যমন্ত্রী যদি কথা বলতে চান, কেন ডাক্তাররা এই পরিবেশ তাদের দিক থেকে তৈরি করবেন যে আমরা আনঅ্যাপ্রেসেবল, আমরা কথা বলতে চাই না, তাহলে কালকে এটাকেই তাদের বিরুদ্ধে ব্যবহার করবে সুপ্রিম কোর্টে গিয়ে এবং পাবলিক পারসেপশন, তাই হয় না? যা করছেন একদম ঠিক করছেন, কৌশলটা ধরে ডাক্তাররা যা করেছেন সেটা আরো ভালো, অনেক বড়। আমি একটা সেন্টেন্স হাফ সেন্টেন্স জগন্নাথ বলবে, আমি বলছি আমার নিজের দলকে ইনক্লুড করে বলছি, গত 13 বছরে অনেক বড় রাজনৈতিক দল পশ্চিমবাংলায় যা করতে পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় নামাতে পারেনি, যে কাজটা করে দিয়েছে, ওদেরকে স্যালুট করতে হবে। 1905-এর বঙ্গভঙ্গ আন্দোলনের পর বাঙালি সমাজ সামাজিকভাবে এত বড় আন্দোলন আর কোথাও করেনি। এই যে সমাজের আন্দোলন, আজ কেন মুখ্যমন্ত্রীর দোরগড়ায় দাঁড়িয়ে ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এই আওয়াজ উঠছে, তার কারণ ওই 35টি ছেলে জানে যে আমাদের পেছনে 10 কোটি মানুষ আছে, আমরা 10 কোটি মানুষের আওয়াজ তুলছি। তাই এই যে 5 দফা দাবিতে তারা গেছে, এই জাস্টিস ফর আরজি কর তখনই সফল হবে যখন হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং এই প্রাতিষ্ঠানিক ধর্ষণের বিচারে মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে, স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করবে, পুলিশ মন্ত্রী পদত্যাগ করবে, তবেই হবে এর কালমিনেশন। আপনারা যে রায় দিয়েছেন, আমি আপনাদের রায়ও শোনাবো। আমার প্রশ্ন ছিল, মমতার কথায় বিশ্বাস করেন কি রাজ্যবাসী? চিকিৎসকরা তো আছেনই, তাদের পিছনে 10 কোটি রাজ্যবাসী, তারা বিশ্বাস করেন কি? সে রায় শোনাবো, কিন্তু তার আগে এই মুহূর্তে সরাসরি আরো একবার কালীঘাটের ছবিতে চোখ রাখবো। আমি স্টুডিওর ওই প্রান্তে যাচ্ছি যেখান থেকে সরাসরি আমি আমার রিপোর্টারদের সঙ্গে কথা বলতে পারবো। সুখেন্দু রয়েছে আমার সঙ্গে। সুখেন্দু, কি বলছেন চিকিৎসকরা, কি স্লোগান উঠছে আমাদের? এই মুহূর্তে বাস থেকে একের পর এক নেমে আসছেন, আমরা দেখতে পাচ্ছি কালীঘাটে বৈঠক এবং সেখানে আসছেন একে একে চিকিৎসকরা মুখ্যমন্ত্রী বাড়ির দিকে ঢুকে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। 5 দফা
দাবি নিয়ে আমরা কথা বলছি। 5 দফা দাবিতে অনর, ঠিক এই একটি বাক্যে সব কথার উত্তর দিয়ে ডাক্তাররা চিকিৎসকরা এই মুহূর্তে চলে যাচ্ছেন। 35 জন চিকিৎসক, এলিনাও রয়েছেন আমার সঙ্গে। এলিনা, এলিনা একেবারে অনির্বাণ, দেখো এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ 35 জন জুনিয়র চিকিৎসক, তারা কিন্তু একে একে বাস থেকে নামছেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা 5 দফা দাবি নিয়ে কথা বলবেন তো? এই মুহূর্তে 5 দফা দাবি নিয়ে কথা বলার জন্য কিঞ্জন নন্দ, এই মুহূর্তে কিঞ্জন নন্দ তিনি নামছেন একে একে। জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে হাঁটা দিয়েছেন। আজকে 5 দফা দাবিকে সামনে রেখে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের আলোচনা, তাদের বৈঠক হবে। ইতিমধ্যেই কিন্তু সেই বাস এসে দাঁড়িয়েছে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে। যে ছবি সরাসরি দেখাচ্ছে রিপাবলিক বাংলায়, এই মুহূর্তে একে একে বাস খালি হলো, বাস খালি হলো। অনির্বাণ, এই মুহূর্তে ছবি দেখাচ্ছি, একে একে চিকিৎসকেরা তারা আলোচনা করার জন্য মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকছেন। ঘড়ির কাঁটায় এখন বাজে 6:44, অর্থাৎ নির্ধারিত সময় প্রায় 14 মিনিট পরে এই মুহূর্তে বাস এসে দাঁড়ালো কালীঘাটে। একে একে জুনিয়র চিকিৎসকরা তারা নামলেন। আমরা বারবার প্রশ্ন করেছিলাম তারা 5 দফা দাবিকে সামনে রেখে আলোচনা করবেন কিনা, তারা জানিয়েছেন 5 দফা দাবিকে সামনে রেখেই হবে আলোচনা। কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতো তারা একে একে প্রবেশ করেছেন মুখ্যমন্ত্রী। এলিনা এবং সুখেন্দু জানতে চাইবো, এলিনা এবং সুখেন্দু জানতে চাইবো, সব চিকিৎসকরা কি ঢুকে পড়েছেন? আমি তো আর কাউকে বাস থেকে নামতে দেখছি না বা আসতে দেখছি না, সবাই কি ঢুকে পড়লেন? একেবারে 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 অনির্বাণ, 35 জন চিকিৎসক, 35 জন জুনিয়র চিকিৎসক আন্দোলনকারী তারা কিন্তু একে একে প্রবেশ করেছেন। বাসে আর কেউ নেই, বাস খালি করে দেওয়া হয়েছে। বাস থেকে প্রত্যেকে নেমে গিয়েছেন এবং প্রত্যেকে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সরাসরি যে ছবি দেখাচ্ছি, কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কালীঘাট। একেবারে আপাতত তোমাদেরকে ধন্যবাদ এলিনা এবং সুখেন্দু। আপনারা শুনলেন, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বাসভবনে বৈঠকে যোগ দেওয়ার জন্য 35 জন চিকিৎসকই ভিতরে ঢুকে গিয়েছেন। এবার তাদের অফিসিয়াল যে রেজিস্ট্রেশন বা ইত্যাদি সেই কাজগুলি হবে। এই মুহূর্তে টেলিভিশনের ক্যামেরায় আর নতুন করে চিকিৎসকদের ঢোকার ছবি চোখে পড়ছে না। যে ছবি আপনারা দেখছেন তা কিছুক্ষণ আগে তারা যখন ঢুকছিলেন সেই সময়কার ছবি। আপাতত মুখ্যমন্ত্রীর বাসভবনের ভিতরে কি হচ্ছে আপনাদেরকে তারও আপডেট দিতে থাকবো। কিন্তু আপনাদের কাছে যে প্রশ্ন রেখেছিলাম, আপনাদের বিশ্বাস, আপনাদের কতটা ভরসা রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির উপরে, এবার তার রেজাল্ট সরাসরি চোখ রাখবো ফেসবুকে আপনাদের রায়ের উপরে। জিজ্ঞাসা করেছিলাম মমতার কথায় বিশ্বাস করেন রাজ্যবাসী, 9% বলেছেন হ্যাঁ, 91% মানুষ বলেছেন না। চোখ রাখবো এক্স স্যান্ডেলের পরিসংখ্যানে। মমতার কথায় বিশ্বাস করেন রাজ্যবাসী, এক্স স্যান্ডেলের পরিসংখ্যান 21% বলছেন হ্যাঁ, না বলছেন 79% মানুষ। এবার ইউটিউবের পরিসংখ্যান, 2 ঘন্টায় 60,000 মানুষ ভোট দিয়েছেন, 60,000। তার মধ্যে 11% মনে করছেন হ্যাঁ মুখ্যমন্ত্রীর কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বিশ্বাস করেন রাজ্যবাসী, 89% মনে করছেন না। এটা দেখার পর চিকিৎসকরা যে আশঙ্কা সঙ্গে করে কালীঘাটে এসছেন এবং যে কারণে লাইভ স্ট্রিমিং অথবা স্বচ্ছ একটা মাধ্যম চাইছেন আলোচনার রেকর্ডিং রাখার জন্য, সেটাকে আর অবিশ্বাস করা যায় না, সেটা নিয়ে আর সংশয় প্রকাশ করা যায় না। এবার দেখার এই 5 দফা দাবি নিয়ে আলোচনার শেষমেশ আজকে কি হয় কালীঘাটে মুখ্যমন্ত্রী বাসভবনে। অনির্বাণের অগ্নিবাণ এখানে শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা।